নমস্কার, সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মুল্লাগঞ্জে সৎ মেয়ের শরীরে ফুটন্ত গরম জল নিক্ষেপ মায়ের, পুলিশি তদন্তে আটক অভিযুক্ত সৎ মা। পানীয় জলের সমস্যায় নাজেহাল শহরের স্টিমারঘাট রোড এলাকাবাসী, জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র এনএসইউআই। বাদশাহী রিজার্ভের ভিতরে থাকা 9টি অবৈধ বাঁধ কেটে জল বের করে দিল দোয়ালিয়া ফরেস্ট। কাচারের আসাম মণিপুর সীমান্ত অঞ্চলে কড়া নিরাপত্তা কাচার পুলিশের। যথাযোগ্য মর্যাদায় প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 136তম জন্মজয়ন্তী পালন করিমগঞ্জে। সফলভাবে সম্পন্ন হল 33তম ক্যাপ্টেন NM গুপ্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। নিত্যশ্রী কলানিকেতনের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা করিমগঞ্জে। রামানুজ জুনিয়র কলেজে 27তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত কলেজ প্রাঙ্গণে। মুল্লাগঞ্জে সৎ মেয়ের শরীরে ফুটন্ত গরম জল নিক্ষেপ মায়ের, পুলিশি তদন্তে আটক অভিযুক্ত সৎ মা জেল হাজতে। সৎ মায়ের হাতে আক্রান্ত মেয়ে, শেষ পর্যন্ত অভিযুক্ত মায়ের ঠাঁই হলো জেল হাজতে। দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার থানার আওতাধীন মুল্লাগঞ্জ বাটইয়া গ্রামের বুরহান উদ্দিনের 4 ছেলে ও 3 মেয়েকে রেখে তার প্রথমা স্ত্রী মৃত্যু হয় প্রায় 10-12 বছর পূর্বে। পরে তিনি সিঙ্গারি জিপির পিঙ্গরগুল গ্রামের সুলতানা বেগমের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বুরহান উদ্দিন বৃদ্ধ বয়সের লোক হওয়াতে তার নতুন স্ত্রী বিবাহের কিছুদিন পর থেকে পুরো পরিবারের সদস্যদের উপর গোদাই লস্করি চালাতে থাকেন বলে অভিযোগ। এ ব্যাপারে একাধিকবার মাতব্বরদের মাধ্যমে বিচার সভা অনুষ্ঠিত হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ছেলেরা রোজগারের উদ্দেশ্যে বাইরে চলে যায় এবং 2 মেয়ের অন্যত্র বিবাহ হয়ে যায়। গড়ে থেকে যায় সবচেয়ে ছোট মেয়ে তথা 9ম শ্রেণীর ছাত্রী শাহনারা পারভিন। এবার তাকে একাকিত্বর সুযোগে প্রায়ই নিপীড়ন চালাতে শুরু করে সৎ মা। 4 নভেম্বর হঠাৎ পিছন থেকে সৎ মা ফুটন্ত গরম জল ছুঁড়ে মারেন শাহনারার শরীরে। এতে তার শরীরের বেশ কিছু অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়। পরে তাকে আশপাশের লোকজন জড়ো হয়ে হাসপাতালে প্রেরণ করেন। এ মর্মে নিলামবাজার থানায় সৎ মাকে দায়ী করে একটি মামলা দায়ের করেন ছেলে খসরুল হক। এতে সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি তদন্ত করে সুলতানা বেগমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। কিন্তু বর্তমানে গায়ের জোর এবং গোষ্ঠীবল দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য বিভিন্ন হুমকি প্রদান করে যাচ্ছেন সৎ মা সহ তার বাপের বাড়ির লোকেরা। এতে শাহনারা পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে করিমগঞ্জ পুলিশ প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত সৎ মায়ের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। নিলামবাজার থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। নাম কিটা? আমার নাম শাহনারা পারভিন। শাহনারা পারভিন। আমি ক্লাস 9 এ পড়ি। আমারে খালি ওলা মারোইন দিনা কোনো দুইশে খালি মারোইন আর গালিয়াইন। একদিন কো আমারে মাথা খালি মাথাত বাড়িয়াইবা আর কিছু আর মাথাত বাড়িয়ানো আমি একদিন কো আত দিছি, আত কাটিয়ে গেছে ওলা ধীরে ধীরে তাই মাথা। একদিন কো খাপরেঙ্গা মরিচ গসিয়া আমার মুখে উঠে দিছে, 2 দিন দিছে। আর একদিন গরম জল ওটা দিছে। তারপরে কালকে সোমবারে হিরিয়া সকালে ঘুম থেকে উঠিয়া বইছি স্কুলে আইতাম রেডি হইয়া। বাদে টাইম ফিস থেকে আনি আমার গরম পানি দিলাইতাম। বাদে আমি শিখ দিছি আর বাদে কিছু দুধ হয়েছি, বাদে পাই গেছি না কিছু দুধ হয়েছি। হ্যাঁ, তাই নাম্বার মা মানে মা হইতে সময় উদ্দেশ্য খালি হন্তে কি কোন মারিয়া দাম কি দেওয়ায় আমার ভাই তোলে জেল হন্তে সৎমার ভাই। সৎমার ভাই আয়। আমি তো যে মায়ের খাইছে যার জ্বলিছে তার বড় বাবা, আমি আর কিতা হই আমার সোনার লাগান বোন মরে গেছি। এগুলো জিন্দগি কি তুই তো নাই তো আমি বুঝবই যেতাম। ধরে লিয়া দৌড়াইতে আমরা পরেশান। আমরা খাটো যাইতাম কিন্তু তো কিছু বুঝবেই যেন আমরা সবে সাহায্য করতাম। বইনের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে বইন তোরে আগে থাকি বাঁকা সিতম দিয়ে আওয়ার মায়ের ফিটও বহুত কিছু হয়েছে। আমার বনিতে ডরাইয়া আমরা খেরো কইছেন না। আর বাপরে কোয়ার পরে বাপে এটার বিচার সভাত গেলে বাপরে হুমকি দেন, তুমিও বেডিলে লিয়া খাইবা নাইলে তোমার তেলর বাঁকা পাই দিম। ওরকম বাপর মুখ ওরকম বন্ধ করেছেন। আর ওরকম নির্যাতন করটা আমার হাতন মার 2 ভাই আছেন। একজনের নাম হইল কি নজমুল ইসলাম আর একজনের নাম হইল কি মইজুল ইসলাম। নজমুল ইসলাম বর্তমানে তেন ফাতাকান্দিত তখন তানোর বহুর বাসাত, তানোর বাড়ি হইল গিয়ে ফিঙ্গরগুল। আর মইজুল ইসলাম তাই ফিঙ্গরগুল তখন, কিন্তু তাই বর্তমানে ডিমাপুর আছে। বাড়িতে এই লাগি না তা জানি না, কিন্তু শুনছি ডিমাপুর আছে। আমার পরিচয় হইল গিয়া সিঙ্গারিয়া জিপি ওয়ার্ডের নাম হইল গিয়া সাবুদ্দিন। ঘটনার ব্যাপারে আমাদের ফসলরা খবর দিছিলা, আমি তার লগে সহযোগিতা করছি। ফলে তারা আমার কথা
মতে আসলো ওখানে যে তারা ইয়া ইয়া তোমরা বইনা দুষ করে নিছে তোমরা ইয়া দেখা দেখি করো তখন তোমার তারা মনটা একটু ভালো থাকবো কোনো অবস্থায় আনতে পারছি না না আনতে পারায় ও বাদে ইয়া লেয়া ছাড়া করে যাচ্ছে এটা ভাই বইয়া বাঁচিয়ে লাভ নেই তারা একটা ইজা দেবো ওই ইজা দেবো হইছে আর তারা তো কোনো অবস্থায় আনা গেছে না এর লেগে আমিও হইয়া যেটা ওইটার উপযুক্ত যে বিচার যেটা পুরা উপযুক্ত বিচার চাই। পানীয় জলের সমস্যায় নাজেহাল করিমগঞ্জ শহরের স্টিমারঘাট রোড এলাকা। প্রত্যেক ঘরে নল, প্রত্যেক ঘরে জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বর্তমান সরকারের, কিন্তু সেই সরকারের আমলেই শহরের বনিদি এলাকা স্টিমারঘাট রোডে জনগণ ভুগছেন পানীয় জলের সমস্যায়। ভোট আসলে শাসক বিরোধী উভয়ই পানীয় জলের সমস্যা সমাধানের বুকভরা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে জনগণের সমস্যা বেমালুল ভুলে যান নেতাসহ জনপ্রতিনিধিরা। দীর্ঘ বছর থেকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে পানীয় জলের লাইন বসানো হয়নি, তেমনি স্বাধীনতার পর থেকে এলাকার মানুষ জল লাভ করতে পারেননি। ফলে কুশিয়া নদীর জলের উপর ভরসা স্টিমারঘাট, দেওপুর, তিলকচাঁদ রোডের জনগণের। এ নিয়ে এবার সরব হলো কংগ্রেসের ছাত্র সংগঠন NSCY। বৃহস্পতিবার জেলাশাসককে উদ্দেশ্য করে অতিরিক্ত জেলাশাসকের নিকট সংগঠনটির পক্ষ থেকে এক স্মারকপত্র তুলে দিয়ে স্টিমারঘাট এলাকা সহ শহরের অন্যান্য এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের আহ্বান রাখা হয়। আজকে আমরা জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে একটা রিটার্ন আমরা দিয়েছি। জেলা উপায়ুক্তের অনুপস্থিতিতে আমরা এডিসি সাহেবকে মেমোরেন্ডামটা দিয়েছি। মেমোরেন্ডাম দেওয়ার কারণ হলো, দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন থেকে আমাদের কাছে এটা একটা কমপ্লেইন যে পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যা নিয়ে এটা প্রায় 1 বছর হবে কমপ্লেইন, কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। গতকালকে আমি একটা কমপ্লেইন পেয়েছি ফ্রম স্টিমারঘাট রোড যে এখানে সাপ্লাই জলের খুবই অভাব। অফিসিয়ালসের কাছে যাওয়া হলে কোনো ধরনের কোনো তারা সদুত্তর পাচ্ছেন না, এরকমভাবে ইস্যু আমাদের কাছে এসছে। আসার পরে আমরা প্রথমে কথা বললাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PHEর সঙ্গে, ওনার সাথে দেখা করার কথা ছিল আমাদের। উনি বোধহয় বাইসাম ওয়ার্ক উনি গেছেন পাতারকান্তি। তো আমি ভেবেছি যে বসে থাকা ঠিক না, আমি ডিসি সাহেবের উদ্দেশ্যে ডিসি সাহেবকে এই জিনিসটা অবগত করা দরকার, কারণ পিপল আর ফেসিং কনসিকুয়েন্সেস রিগার্ডিং ওয়াটার স্কারসিটি। তো এই উদ্দেশ্যে আজ আমরা ডিসি সাহেবের অনুপস্থিতিতে এডিসি সাহেবের সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, করে বলেছি যে আজকে পাবলিকের যে এই যে সাপ্লাই জলের যে অসুবিধাটা হচ্ছে, এটা হলো অনেক বড় অসুবিধা, অনেক দিন থেকে অনেক বড় একটা অসুবিধা যেটা সম্মুখীন হতে চলেছেন জনগণ। তাছাড়া আরও ইস্যু রয়েছে, রাস্তার পাইপ ফাটা, পাইপ ফেটে নোংরা জল, সাপ্লাই জল যেগুলো সেগুলো নোংরা জল। ডিপার্টমেন্টে বলতে 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 কোনো ধরনের কোনো কাজ হয় না। কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনক কথা যে জনপ্রতিনিধিরা শুধু মুখেই বলে থাকেন যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে, আজকে এইসব ব্যাপারে কোনো ধরনের কোনো উন্নতি নেই। সব থেকে লজ্জাজনক কথা। তথাপি এটাই আমাদের কাছে আশাবাদী থাকবে, ডিসি সাহেবের উপর আমাদের আস্থা আছে। ডিসি সাহেবের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে উনি যাতে নিজে এই ম্যাটারে ইন্টারভেন করেন এবং প্রম্পট অ্যাকশন যাতে ইমিডিয়েটলি নেওয়া হয়, এটাই থাকবে আমাদের দাবি। বাদশাহী রিজার্ভের ভিতরে থাকা 9টি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দিল দুহালিয়া ফরেস্ট। কিছুদিন বিরতির পর এবার ফের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে গড়ে তোলা ফিশারির বিরুদ্ধে অভিযানে নামল দুহালিয়া বন বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় ফরেস্ট রেঞ্জের রেঞ্জকর্তা প্রণব কলিতার নেতৃত্বে পুলিশ ও CRPF বাহিনী বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকার চন্দ্রপুর স্থিত হামিদগেনাই, লালগুনাই, বাট্টিটিলা প্রমুখ এলাকায় হানা দিয়ে দিনব্যাপী অভিযানে পর্যায়ক্রমে 9টি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দেন। এতে প্রায় 20 হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয়। এদিনের এই অভিযানে বিভাগীয় পক্ষ থেকে ছিলেন ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ সহ প্রোটেকশন টিমের কর্মীরা। বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে বিগত বছরগুলোতে বনাঞ্চলে বসবাসরত অবৈধ দখলদারদের বেশ কিছু বাড়িঘর, ফিশারি সহ ফসলের বাগানে বনভূমি কর্তৃক উচ্ছেদ চালানো হলেও এদের একাংশ ফের সংরক্ষিত বনাঞ্চলে সক্রিয় হয়ে ওঠার খবর পাওয়া গেছে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এলাকার পরিবেশপ্রেমীরা DFO, SFF সহ রেঞ্জকর্তার হস্তক্ষেপ কামনা করছেন। পাতারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমার উঠে নাই মিলনদা
হয় একটু ফেদে আসাম মণিপুর সীমান্ত অঞ্চলে কাচার পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুদিন পূর্বে মণিপুরের জিরিবাম জেলায় 12 জন উগ্রপন্থী নিহত হবার পর মণিপুর সীমান্তবর্তী কাচার জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সীমান্ত এলাকায় দিনরাত টহল দিতে যাচ্ছে কাচার পুলিশের বিশাল বাহিনী। মণিপুর থেকে যাতে কোনো দুষ্কৃতী কাচার জেলায় প্রবেশ করতে না পারে তার উপর নজর রাখছে কাচার পুলিশ। স্থলপথের পাশাপাশি নদীপথে টহল দিচ্ছে কাচার পুলিশ। উল্লেখ্য, দুদিন পূর্বে মণিপুরের জিরিবাম জেলায় সিআরপিএফের গুলিতে নিহত হয়েছিল 12 কুকি উগ্রপন্থী। ঘটনার পর থেকে ফের উত্তপ্ত হয়ে পড়েছে মণিপুরের জিরিবাম জেলা। যেহেতু জিরিবাম জেলা কাচার সীমান্তে অবস্থিত তাই সীমান্ত অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে কাচার পুলিশ। आदमी यहाँ आके रुक के गड़बड़ नहीं करना चाहिए। ठीक है, क्लियर है? कैसे মণিপুৰৰ জিৰিবামৰ SP মহোদয়ৰ লগত আমি যোৱাকালি মিটিং কৰিছোঁ। দ্বৈতভাৱে আমি একলগ হৈছোঁ আৰু আমি ফিল্ড ভিজিট কৰিছোঁ। তাৰ লগতে মিজোৰাম ছাইডত আৰু জিৰিবামৰ অঞ্চলত যি অশান্তিমূলক পৰিস্থিতি সৃষ্টি হৈছে, দুটা গোষ্ঠীৰ মাজত যি সংঘৰ্ষ হৈছে, যাতে আমাৰ এইফালে যাতে অসমৰ এৰিয়াত যাতে কোনো ধৰণৰ তাৰ প্ৰভাৱ নপৰে, তাৰ কাৰণে সকলো কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাত আমাৰ যি নদী আছে, ৰিভাৰ লাইন পেট্ৰলিং আমাৰ ৰেগুলাৰ চলি আছে। আৰু যিবিলাক আমাৰ ফাৰ ফ্লাং এৰিয়া আছে, যিবিলাকত ৰুট কানেক্টিভিটি নাই, সেইবিলাকত আমি জলপথেৰে আমি পেট্ৰলিং কৰিছোঁ। কালি গোটেইবিলাক অঞ্চলত যেনেকৈ নামদাইলং কওক, ৰংমাইজান, বাঘখাল, জিৰিমুখ, এই সকলোবিলাক অঞ্চলতে আমাৰ অপাৰেশ্যন চলি আছে। আৰু মণিপুৰ আৰক্ষীও আমাক সম্পূৰ্ণৰূপে সহযোগ কৰিছে। আৰু আমি এনচিয়ৰ কৰিম যাতে আমাৰ এইফালে কোনো ধৰণৰ যাতে কুটাঘাতমূলক কাৰ্য সম্পাদন কৰিবৰ কাৰণে বাহিৰৰ পৰা লোক আহি ইয়াত যাতে সোমাই কোনো ধৰণৰ এনেকুৱা ঘটনা সংঘটিত কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা চলাই আছোঁ। আৰু আমাৰ আৰক্ষী শীৰ্ষ মহলেও এই সংক্ৰান্তে আমাক যি নীতি নিৰ্দেশনা দি আছে, সেইমতে আমি কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। মণিপুৰত বৰ্তমানলৈকে কালি নিশালৈকে আমি তাত আছোঁ। আমাৰ তাত আৰক্ষীৰ সম্পূৰ্ণৰূপে সেই গোটেই অঞ্চলত আমাৰ টহলদাৰী ব্যৱস্থা কৰা হৈছে। কামাণ্ডো বেটেলিয়ানক নিয়োগ কৰা হৈছে আৰু তাৰ লগতে আমাৰ যিখিনি আৰক্ষী বাহিনী আছে তেওঁলোকো নিয়োজিত হৈ আছে। গতিকে এই সময়ত আমি কোনো ধৰণৰ তেনেকুৱা মানুহ সিফালৰ পৰা অহা আমি গম পোৱা নাই, কিন্তু আমি অহৰহ চকু ৰাখিছোঁ যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী মানুহ যাতে আহি সোমাই আহিব নোৱাৰে আৰু আহি পেলাই এটা অশান্তিৰ পৰিৱেশ সৃষ্টি কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু যদি তেনেকুৱা কোনো অপশক্তি আহি পেলাই তেনেকুৱা ব্যৱস্থা তেওঁলোকে যথাযোগ্য মর্যাদায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী উদযাপিত করিমগঞ্জে। বৃহস্পতিবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী তথা কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী সুশাসক পণ্ডিত জওহরলাল নেহরুর 134তম জন্মজয়ন্তী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। বহু কংগ্রেসীদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে ইন্দিরা ভবনে আয়োজিত হয় এই কার্যক্রমটি। মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের কর্মী সমর্থকরা। উনার কর্মময় জীবনের উল্লেখযোগ্য দিক, স্বাধীনতা সংগ্রামে উনার অবদান তথা ভারত রাষ্ট্র গঠনে উনার ভূমিকা নিয়ে সুদীর্ঘ আলোচনা করেন কংগ্রেসী নেতারা। এদিনের অনুষ্ঠানে বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য বহু কংগ্রেসী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুজির 135তম জন্মদিবস আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেসকে আমরা পালন করছি। প্রত্যেকবারই আমরা এই দিবসটা আমরা পালন করে থাকি সমগ্র ভারতবর্ষের যত কংগ্রেস অফিস আছে সব অফিসে। কারণ
পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষে অনেক কিছু দিয়ে গেছেন। ওনার জন্ম হয়েছিল 1889-এ 14 নভেম্বর। যাই হোক, আমরা যখন ইয়ুথ কংগ্রেসে ছিলাম, আমরা এই দিনে অনেক আড়ম্বর করে আমরা ওনার জন্মদিন পালন করতাম এবং অনেকবার আমি 8 বছর ইয়ুথ কংগ্রেসের সভাপতি ছিলাম। কিন্তু যখন আমাদের আসামে তথা ভারতবর্ষে কংগ্রেস সরকার চলে গেছিল, তারপর থেকে আমরা সত্যি আরম্ভ করতে পারি না, কিন্তু অনেক কষ্ট হয় মনে। জওহরলাল নেহরুর কিছু কথা, যেমন উনি 15 বছরে উনি প্রাইভেট টিউশন করে, মানে অনেক ঘরে পড়াশোনা করে উনি ওখান থেকে বিলাতে গিয়ে উনি 2 বছর পড়াশোনা করেছেন বিলাতে করে। উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছেন। উনি ডিগ্রি কমপ্লিট করে এসে ভারতবর্ষের যে হাল ধরেছেন, তারপর থেকে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন ভারতবর্ষে যত রকমের উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতার পরেই সত্যি কিছুই ছিল না আমাদের ভারতবর্ষে। সব ঝুট ঝামেলা, অনেক যন্ত্রণা, সব কিছু উনার সহ্য করতে হয়েছে। উনি ওগুলাকে ট্যাকল করতে হয়েছে করে আজকে একটা রূপরেখা, আজকে এডুকেশন হোক, হেলথ হোক, ইলেকট্রিসিটি হোক, সব কিছু উনার করতে হয়েছে। জওহরলাল নেহরুর জন্মদিনে এই কথাগুলি না বললে না হয়। আজকে ভারতবর্ষের প্রধান জিনিস যেগুলো আছে সেইগুলো পণ্ডিত জওহরলাল নেহরুর হাত ধরেই আরম্ভ হয়েছিল। তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারত ছেড়ে যখন গিয়েছিল, তখন ভারতবর্ষে সুইচ বানানোর মতো অবস্থা ছিল না। সেই জায়গা থেকে জওহরলাল নেহরু ভারতবর্ষকে টেনে বিশ্বের বুকে তৃতীয় শক্তি হিসাবে স্থান পাইতে বাধ্য করিয়েছিলেন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন বরাকের বিশিষ্ট চক্ষু চিকিৎসক। আপনার চোখের রোগ সারাতে আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিকে। এখানে বরাকের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর HK চৌধুরী প্রতি বুধবার ও ডক্টর H চৌধুরী প্রতি শনিবার রোগী দেখবেন। এছাড়াও ডক্টর রাহুল, ডক্টর আরিফ, ডক্টর মিনাল, ডক্টর মেনকা, ডক্টর রিশু, ডক্টর দীপিকা, ডক্টর সিদ্দিক প্রতিদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন। আমাদের এখানে অটো রিফ্র্যাক্টোমিটার স্লিট ল্যাম্প দিয়ে চক্ষু পরীক্ষা করা হয়। তাই আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিক, মেইন রোড, শম্ভুসাগর উদ্যানের শহীদ বেদির সম্মুখে। যোগাযোগ 9435760434। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। 33তম ক্যাপ্টেন NM গুপ্ত ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য ক্রীড়া সাংবাদিক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কমিটির আহ্বায়কদের সম্মানিত করা হলো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সকলের কঠোর পরিশ্রম এবং সমন্বয়ের প্রশংসা করেন। সকলের কাছ থেকে ভবিষ্যতেও এমন সহযোগিতা ও সমর্থনের আশা প্রকাশ করে এবং সবাইকে অনুপ্রাণিত করেন যাতে এই অঞ্চলে ক্রীড়া প্রচারের ক্ষেত্রে সকলের গতি বজায় থাকে। ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত এমন একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রশংসা করেন। সাথে তিনি অভ্যর্থনা কমিটি ও 26টি উপকমিটির প্রশংসাও করেন। অনুষ্ঠানটিতে সম্মাননা স্বরূপ প্রতি ব্যক্তিকে স্মারক প্রদান করা হয়। জন্য এই কটা দিন খুব ব্যস্ততার মধ্যে গেছে। ধলাই বাই ইলেকশন, গতকালকে ক্যাপ্টেন গুপ্তর পর আমি চলে গেছিলাম সুজা দুয়ারবন্দে থাকি, আর গতকালকে আমরা রাত্রে এসেছি। আজকে এই অনুষ্ঠান তড়িঘড়ি করে করার মূল উদ্দেশ্য যে আগামীকালকে আমাদের দলের অনেক কাজ, 4টা মিটিং রয়েছে, আর পরশুদিন আমাকে একটু গুয়াহাটি যেতে হবে। তার জন্য তড়িঘড়ি করে এই সভার আয়োজন করা হয়েছে। তো এই সভাতে ডেকে আমি জানি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমার একটা মনের ইচ্ছে ছিল যে ক্যাপ্টেন গুপ্ত ফুটবল টুর্নামেন্ট যেটা হয়েছে, এই টুর্নামেন্ট আমি শুনেছি যে অনেকের মুখ থেকে খুব প্রশংসিত হয়েছেন আমাদের ডিএসএ বা আমাদের যে অর্গানাইজিং কমিটি ছিল। তাই আমার মনে হয়েছে যারা আড়াল থেকে এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে একবার সম্মান জানানো আমার মনে হয়েছে, এটা আমার উচিত। তাই তড়িঘড়ি করে এই সভার আয়োজন করেছি। এই ছোট্ট সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের যিনি সভাপতি ডিএসএর শিবব্রত দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক যিনি আমাদের এই অর্গানাইজিং কমিটির কনভেনরও ছিলেন অতনু ভট্টাচার্য মহাশয়, সুবিমল ধর মহাশয়, মূলত যার সাথে কথা বলে প্রথম থেকে আমরা এই টুর্নামেন্ট করার চেষ্টা করেছি। অনেকভাবে উনি অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন। সম্মানের সুবিমল ধর, শীতলদা উপস্থিত রয়েছেন। 6 বছর পরে জেলা ক্রীড়া সংস্থা নলিনী মোহন গুপ্ত, ক্যাপ্টেন নলিনী মোহন গুপ্ত ইনভাইটেশন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে এবছর। এই একটা বিশাল কর্মকাণ্ডে আমরা আমাদের কারোর একার পক্ষে সম্ভব হতো না যদি না আমরা এইভাবে আমাদের মাননীয় বিধায়কের প্রত্যক্ষ সাপোর্ট না পেতাম। মাননীয় প্রাক্তন সাংসদ চেয়ারম্যানশিপে এবং মাননীয় বিধায়কের সক্রিয় সহযোগিতায় হাত বাড়িয়েছে। আমার প্রত্যেকটি বিভাগ নিজ নিজ কাজ সঠিকভাবে করেছে। দেখুন, আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এমএলএ সাহেব যিনি অর্গানাইজ করেছেন, সেটা সত্যি সুকেন বলেছিল এটা প্রথম এরকম একটা অনুষ্ঠান। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ এতে হয় কি যারা এতদিন কাজ করেছে সেটার একটা সবাই মিলে একটা ফুর্তি হলো, খাওয়া দাওয়ার রিলেশন বিল্ড আপ হলো, সেটাও প্রয়োজন ভবিষ্যতের জন্য। বিজয়া ও দীপাবলি সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা করিমগঞ্জে নিত্যশ্রী কলা নিকেতনের উদ্যোগে সরস্বতী বিদ্যানিকেতন স্কুলের প্রেক্ষাগৃহে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মঞ্চে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এদিনের অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন মঞ্জুশ্রী চক্রবর্তী ও মৌসুমী দাস বণিক। সমবেত নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি ও নৃত্যানিকেতনের শিল্পীরা। সুরধ্বনি মিউজিক ব্যান্ডের সদস্যরা সুন্দর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।
তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট গুণীজন, আজকের এই শুভ সন্ধ্যার মূল আকর্ষণ যারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ওদের নৃত্য, গান, এইগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপস্থাপন করবেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি এই বিজয়া এবং দীপাবলি যদি আমাদের শেষ হয়ে গেছে, তবুও সবাইকে, যেহেতু আমরা সম্মিলিতভাবে এখানে আছি, সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এইবার দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি সব কিছুই এত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা সবাই আনন্দে এবং উৎফুল্লিত হয়ে আমরা এই উৎসবগুলো উপভোগ করেছি। যদিও সপ্তাহখানেক আগে আমাদের স্কুল কলেজ সব খুলে গেছে, তবু আমার মনে হয় আজকের দিন অবধিও সবার মনে, বিশেষ করে কচিকাচাদের মনে সেই পুজোর ছোঁয়া যেন লেগেই আছে। তা থাকুক, সারা আগামী দিনগুলোতেও থাকুক। এবং আজকের এই শুভ সন্ধ্যায় আমি নিশ্চিত সবাই উপভোগ করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের বক্তব্য বেশি দীর্ঘায়িত করা উচিত হবে না। আমি শুধু বলবো যে এই ধরনের অনুষ্ঠান করা যে কোনো সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অনেক পরিশ্রম, অনেক দৌড়ঝাঁপ করতে হয়। আমি সচক্ষে দেখেছি সোনালী গোস্বামী মহাশয়া অনেক দৌড়ঝাঁপ করে, বিগত 1 সপ্তাহ 10 দিন দৌড়ঝাঁপ করে আজকের এই শুভ সন্ধ্যার আয়োজন করেছেন। রামানুজ জুনিয়র কলেজের 27তম বর্ষপূর্তি পালন বৃহস্পতিবার শিলচর অম্বিকাপট্টি স্থিত রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় রামানুজ জুনিয়র কলেজে 27তম বর্ষপূর্তি পালিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন উক্ত কলেজের 27তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। আলোচনা সভার সূচনা হয় প্রথমে এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক তথা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর রাহুল গুপ্ত ও পুত্র প্রয়াত রামানুজ গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। পরবর্তী সময়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ট্রাস্টের সভাপতি রুদ্রনারায়ণ গুপ্ত কলেজের সৃষ্টি ও ঐতিহ্যের ইতিহাস সুদীর্ঘ বক্তব্যে তুলে ধরেন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ঘটাতে হলে শিক্ষক শিক্ষিকাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ছাত্রছাত্রীদেরও নিজের জীবনকে শিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে বলে তিনি বক্তব্য প্রদান করেন। রামানুজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অঞ্জনা ভট্টাচার্য বলেন, এই জুনিয়র কলেজ থেকে ধীরে ধীরে ডিগ্রি কলেজে পরিণত হয়েছে বিগত 8 বছর পূর্বে। শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও পরিচালনা কমিটির যৌথ প্রচেষ্টায় আগামী দিনেও এইভাবে গুরুত্ব সহকারে রামানুজ জুনিয়র কলেজ ও রামানুজ জুনিয়র ডিগ্রি কলেজের যৌথভাবে এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। English and Debushi from the Department of Botany. So I'm wholeheartedly thankful to of you, and also last but definitely not the least, our principal madam, Dr. Anjana Bhattacharya, because under her able guidance, my 2 colleagues could function. This letter is basically a remembrance of all the events that we have been doing for the last year, from making history to doing the social work and so forth. So yes, we are going to inaugurate the newsletter, that is Communic, and to do the honor, we have the dignitaries present on the stage. In addition to that, I would like to request Dr. Santosh. Now next, I am thankful to all my colleagues of both the institutions and the administrative staff of this institution. And thirdly, I am thankful to President and the members of this trust for asking me to. সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।